স্বাগতম ভয়ের রাজ্যে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি, ইমরান খান। আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে হাজির হলাম অসাধারণ একটি ঘটনা। আজকে আপনারা শুনতে চলেছেন আমাদের একজন লিসেনার, আমাদের একজন বন্ধু হৃদয় হাসান ভাইয়ের পিশাচিনী নামক একটি দুর্দান্ত ভয়ঙ্কর ঘটনা। সত্যিই এই ঘটনাটি আপনাদের শরীরের লোমগুলোকে রীতিমতো দাঁড় করিয়ে দেবে। দুর্দান্তভাবে লিখে পাঠিয়েছেন হৃদয় হাসান ভাই। তো বেশি কথা বলে ঘটনার আমেজটা নষ্ট করব না। মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে শুধু বলতে চাই, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা অল আইকনটি অন করে রাখুন। এর ফলে আমাদের পরবর্তী সকল আপডেট কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আপনাদের কাছে 2টি বই আছে। প্রথমত আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে পেইন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তাহলে এবার চলুন সরাসরি মূল ঘটনায় চলে যাই। তাহলে চলুন শুনে আসি হৃদয় হাসান ভাইয়ের লেখা পিশাচিনী। ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম প্রিয় ইমরান ভাই ও ভূত আড্ডার সকল শ্রোতাবৃন্দ। আপনারা সবাই কেমন আছেন? আমি হৃদয় হাসান। আজকে আমি আপনাদের জন্য একটি ভয়ঙ্কর ঘটনা নিয়ে আসলাম। আর এই ঘটনাটি আমি শুনেছিলাম আমার দাদার মুখে। দাদার মুখে শোনা ঘটনাটি আমি আমার মতো করে গুছিয়ে লেখার চেষ্টা করছি। ইমরান ভাই, ঘটনাটি আপনি আপনার মতো করে পড়ে শোনালে খুশি হব। তো আর কথা না পারে এবার সরাসরি মূল ঘটনায় চলে যাচ্ছি। নিজের জীবনের ওপর বিতৃষ্ণা ধরে গেছে রহমতের। গ্রামের মধ্যে সেই একমাত্র কৃষক যার কোনো কিছুর অভাব নেই। গোলা ভরা ধান, ক্ষেত ভরা নানা রকম শস্য, পুকুর ভরা মাছ, বিরাট বড় বাড়ির আঙিনায় রঙিন ফুলের মেলা, বাড়ির চারদিকে ফলের বাগান, বাড়ির পিছনের দিকে মৌসুমী তরকারির প্রাচুর্য। তেলও নিজের ক্ষেতের সরিষা থেকে তৈরি। কিনতে হয় শুধু লবণ আর পরার কাপড়। হাঁস, মুরগি, দুগ্ধবতী গাভী, ছাগলের প্রাচুর্যে ভরা ওনার বাড়ি। মোট কথা, অভাব শব্দটা ওর সংসারে নেই। কৃপণও নয় সে। খুশি মনেই সে খাবার জিনিস থেকে শুরু করে টাকা পয়সা সবাইকে প্রয়োজন পড়লে সাহায্যও করে। ব্যবহারও তার ভালো। তার প্রতি সবাই খুবই সন্তুষ্ট। শুধু সে নিজেই বুকে একরাশ অসন্তুষ্টি আর হতাশা নিয়ে চুপচাপ বসে থাকে। তার বাড়িতে কুকুর বেড়ালও আছে। নেই কেবল একটি সন্তান। আজ 8 বছর হয়ে গেছে তার। দিব্যি সুন্দরী স্বাস্থ্যবতী মেয়ে দেখে পছন্দ করে বিয়ে করেছিলেন সে। বউটি লক্ষ্মীও খুব। মুখ বুজে স্বামীর সেবা থেকে শুরু করে ঘরের কাজকর্ম সবকিছু নিজে হাতেই করে। ঘরে কাজের লোক থাকলেও নিজে হাতে কাজ করার মধ্যে একটা আলাদা তৃপ্তি পায়। প্রথম প্রথম বউকে খুবই ভালোবাসত রহমত। পছন্দ মতো নানা রকম জিনিস কিনে আনতো হাট থেকে। আনন্দের সোহাগে ভরিয়ে রেখেছিল বউকে। বউটিও স্বামীর সোহাগিনী হয়ে আনন্দে গর্বে ঝলমল করত। কিন্তু প্রথম বিঘ্ন সৃষ্টি হয় যখন বিয়ের 2 বছর পর বউ মৃত সন্তান প্রসব করে। প্রথমে রহমত ভেবেছিল অনেকেরই তো দেরি হয় বাচ্চা হতে, এও হয়তো তাই। কিন্তু
বউ মৃত ছেলে প্রসব করার পর খানিকটা হলেও বিগড়ে যায় মন, তাই বলে চেষ্টার ত্রুটি রাখে না। পানি পড়া থেকে শুরু করে তাবিজ, কবর, সাধু, ফকির, কবিরাজ, ডাক্তার সবকিছুই হয়েছে, কিন্তু ফলাফল শূন্য। এক দুই করে যখন 8 বছর কেটে গেল, তখন বউয়ের উপর থেকে মায়া, মমতা, ভালোবাসা সবটাই যেন উধাও হয়ে গেছে রহমতের। মেজাজ হয়ে গেছে খিটখিটে। এত বিশাল সম্পত্তি, এখন হঠাৎ যদি কোনো কিছু হয়ে যায় ওর, কে হবে তার উত্তরাধিকারী? এত বিশাল সম্পত্তি, এখন হঠাৎ যদি কিছু হয়ে যায় ওর, কে হবে তার উত্তরাধিকারী? কে দেখবে এসব? কে খাবে? এতদিন বউয়ের সাথে খারাপ ব্যবহারের চূড়ান্ত করেছে সে। আজ খাবার পর দুধ দিতে দেরি হয়, দুধের গ্লাস তো আছড়ে ভেঙেছেই, উপরন্ত বউয়ের চুলের মুঠি ধরে আচ্ছা করে পিটিয়েছে। বেরিয়ে আসার সময় শাসিয়ে এসেছে, 1 মাসের মধ্যে যদি কোনো সুখবর না দিতে পারে বউ, তবে আরো 3টি বিয়ে করবে সে। ছেলেপুতে ঘর ভরে যাবে, এটাই ও চায়। কিছুক্ষণ গুম হয়ে বসে থেকে হাটের পথে রওনা হয় রহমত। গতবারের তাগাদার টাকাটা আনতে হবে। পরিচিতদের সাথে কথা বললে মনটাও ভালো হয়ে যাবে। টাকাটা সংগ্রহ করে পরিচিতদের সাথে কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে যায়। খেয়াল হবার পর রহমত দেখে ওর গ্রামের লোকজন কেউ নেই, সবাই চলে গেছে। যাকে, ও নিয়ে চিন্তা করার কিছু নেই। সাহসী বলে ওর যথেষ্ট সুনাম আছে। টাকাগুলো কোমরের থলিতে বেঁধে তার উপর কষে গামছা বেঁধে নেয়। এক হাতে পাকা বাঁশের লাঠিটা নিয়ে হাট থেকে বেরিয়ে পড়ে সে। গ্রামের সীমানায় এসে থমকে দাঁড়িয়ে যায় ও। একটি সুন্দরী মেয়ে সন্ধ্যার আবছা অন্ধকারে গাছের নিচে দাঁড়িয়ে আছে। কিছু ভাবার আগে মেয়েটি ওকে চেপে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে আর বলে, আমায় বাঁচান, আমায় বাঁচান। হতভম্ব রহমত অনেক কষ্টে নিজেকে ছাড়িয়ে নিয়ে ওকে প্রশ্ন করে জানতে পারে ওর নাম ময়না। ঘরে সৎ মা বিভিন্ন অত্যাচার করে, ভালো করে খেতেও দেয় না, বাপও খেয়াল করে না। 2 গ্রাম পরেই ওদের বাড়ি। আজ সইতে না পেরে পালিয়ে এসেছে। অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে এখানে। আজ রাতটুকুর মতো আশ্রয় চেয়েছে এখানে, কিন্তু কেউ ওর প্রতি দয়া করেনি। ভালো করে চেয়ে দেখে রহমত ময়নাকে। অপূর্ব সুন্দরী বটে মেয়েটা। সবচেয়ে সুন্দর ওর চোখ দুটি, আঁধারেও জকজক করছে। ভালো মন্দ চিন্তা করার শক্তি হারিয়েছে রহমত। ভর সন্ধ্যায় অচেনা একটি মেয়েকে সঙ্গে নিলে তার পরিণতি কি হতে পারে তা ওর জানা ছিল না। কাকে নিয়ে যাচ্ছে গ্রামে, তাও সে তখন বুঝতে পারেনি। বুঝেছিল অনেক পরে, কিন্তু তার জন্য তাকে প্রচুর খেসারত দিতে হয়েছিল। কিন্তু সে আরো পরের কথা। বাড়িতে সে হাঁক ডাক শুরু করে রহমত। কই গেলি? কোথায়? মরলি নাকি? জলদি বাইরে আয়। ভীষণ একটি মূর্তি বারান্দায় এসে দাঁড়ালো। রহমত ধমক দিয়ে ওঠে আর বলে, দেখছিস কি? শিগগির এর খাওয়া দাওয়ার ব্যবস্থা কর। হাত মুখ ধোয়ার পানি দে, ভালো জামা কাপড় বের কর। আমাদের ঘরে ও নাকি শুতে দিবে, তুই অন্য ঘরে শুবি, আমি বাইরের ঘরে শোবো। আজকের রাতের মতো এই ব্যবস্থায় থাকলো, কালই আমি একে বিয়ে করব। সত্যি পরদিন ময়নাকে বিয়ে করে রহমত। ময়নাও আপত্তি করে না। কেনই বা করবে? আপনা থেকে যে সুবিধা ও সুযোগ সে পেয়েছে, সেটা হারাবার মতো বোকা সে নয়। অবশ্য খুবই ভালো মেয়ে সে। বড় বউয়ের সাথে ভালোই ব্যবহার করে সে। নিজ থেকে অনেক টুকটাক সংসারের কাজ করে সে। রহমতকে ভালোভাবেই বশ করেছে সে। শান্তভাবে বুঝিয়েছে যে বড় বউ সংসারের আগে এসেছে, তাই ওর অধিকারও বেশি। একদিন বড় বউয়ের কাছে, একদিন ওর কাছে শোবে রহমত। কারো অধিকার সম্পূর্ণ ছিনিয়ে নেওয়া অন্যায়, ইত্যাদি ইত্যাদি। এই ব্যবস্থা অবশ্যই রহমতের পছন্দ হয় না, কিন্তু ময়নার ব্যবস্থার ওপর কথাও বলতে পারে না। বলবে কেমন করে? সে ক্ষমতা তার থাকলে তো। ময়নার ঘরে সেদিন শোবার কথা। সেদিন রহমত আনন্দের সঙ্গে শয়, কিন্তু বড় বউয়ের ঘরে তার শুতে ইচ্ছে করে না। ময়নার হাতে পায়ে ধরেও সে একদিন পর পর ছাড়া শুতে পারে না।
বাধ্য হয়ে সে সেদিন বাইরের ঘরে শয়। কোনো প্রতিবাদ বা অভিযোগ বড় বউ করেনি, লাভ নেই জানে, তাই নীরবে চোখের পানি ফেলে। সে ব্যথার অশ্রু কেউ দেখতে পায় না, কিন্তু একদিন এই অবস্থার পরিবর্তন হয়। 1 মাস পার হবার আগেই জানা যায় বড় বউ গর্ভবতী হয়েছে। খুশিতে পাগল হয়ে যায় রহমত। বড় বউ আবার আগের মতোই যত্ন আত্তি করে, তাই বলে ময়নাকে সে অবহেলা করে না। ময়না কিন্তু খুব খুশি বড় বউয়ের বাচ্চা হবার সংবাদে। কোনো হিংসাও নেই ওর মনে। বড় বউয়ের কি কি খেতে ভালো লাগে জেনে নিয়ে নিজেই রান্না করে খাওয়ায়, আচার তৈরি করে নানা রকম। গ্রামের লোকজন খুবই অবাক হয় ময়নার আচরণে। সতীনের প্রতি এত ভালো ব্যবহার সচরাচর দেখা যায় না তো। অগুন্তি হাঁস, মুরগি, গরু, ছাগল রহমতের বাড়িতে। সেগুলোর মধ্যে কোনোটাও যদি হারিয়েও যায় কেউ খেয়াল করে না, কিন্তু একদিন রহমতের রাখাল গ্রামের পাশের জঙ্গলে গরু চড়াতে গিয়ে বেশ কিছু হাঁস মুরগির পালক স্তূপীকৃত অবস্থায় দেখতে পায়। কিছু পুরনো, কিছু সদ্য খাওয়া। পালক দেখেই বুঝতে পারে সেগুলো রহমতের হাঁস মুরগির পালক। দৌড়ে এসে সে রহমতকে খবরটা দেয়। তখনই আবিষ্কার হয় আরো কয়েকটা ছাগলের বাচ্চা সহ নিখোঁজ। একটু খোঁজ করতেই সেগুলোর হাড়গোড় পাওয়া গেল জঙ্গলের ভেতর। ব্যাপার কি, রহমত তো প্রায় নিজে থেকেই এটা ওটা মানুষকে দিয়ে থাকে, তাহলে ওর জিনিস কেউ চুরি করবে কেন? কিন্তু মুরগির পালকগুলো তো প্রমাণ করে সেগুলো কেউ সরিয়েছে আর খাবার পর জঙ্গলে ফেলে দিয়েছে। কিন্তু কেন? কে এই কাজ করবে? এর উত্তর রহমত তো বটেই, গ্রামের কেউই বুঝে উঠতে পারে না। এরপর থেকে শুধু রহমতের বাড়িতেই নয়, গোটা গ্রামেই একটো দুটো করে পশু চুরি হতে থাকে। সবাই আশ্চর্য বোধ করে। কড়া পাহারার ব্যবস্থা থাকলেও চোর কিন্তু ধরা পড়ে না। সবাই যেখানে সবার চেনা, সেখানে এত নিখুঁত কাজ কার হতে পারে? কোনোদিনও যেখানে একটু শাক পাতা পর্যন্ত চুরি হয়নি, সেখানে আজ এই সব ঘটছে। পাশের গ্রামের কারোর কাজ নয় তো। গ্রামের পাশে যে জঙ্গল, সেখানে বাঘ থাকতে পারে, সেটা আবারও একটা। তবে কি শিয়াল টিয়ালের কাজ? কিন্তু সবার চোখ ফাঁকি দিয়ে দিনের পর দিন এতগুলো জানোয়ার হজম করা তাদের পক্ষেও তো সম্ভব নয়। আরো বড় একটা আশ্চর্য এই যে চুরি হবার সময় একটা পশুরও আওয়াজ শোনা যায় না। শুনবে কি করে? যে চোর চুরি করে সে রাতের বেলায় সবাইকে গভীর ঘুমে আচ্ছন্ন রেখেই করে। পাশের গ্রামের উপরও সবাই রাতে নজর রাখতে শুরু করে, কিন্তু কয়েকটা কুকুর ছাড়া কাউকে বের হতে দেখা যায় না। এবার গ্রামের সকলে সিদ্ধান্তে আসে তাদের গ্রামেই অশুভ কিছু একটা আছে যে এইগুলো করছে। এরই মধ্যে রহমতের ঘরে একটি ফুটফুটে পুত্র সন্তান প্রসব করে রহমতের বড় বউ। স্বামী স্ত্রী তো খুশিতে পাগল হয়ে যায়। সবচেয়ে খুশি হয় ময়না। বেশ যত্ন করে সে বাচ্চাটির। সংসারের সব কাজ আগের মতোই বড় বউ করে। যদিও তা নিয়ে এখনো অসন্তোষ প্রকাশ করে রহমত, কিন্তু অভ্যাস মতো বড় বউ সব কাজ করতে চায়। বাচ্চার দায়িত্ব ছোট বউ নেওয়াতে খুব খুশি বড় বউ। অবশ্য রাত্রিবেলায় শোবার সময় বাচ্চাকে কাছে নিয়ে শোয়। এই ব্যবস্থাটা পছন্দ হয় না রহমতের। বাচ্চাটাকে এক মুহূর্তের জন্য কাছছাড়া করতে চায় না রহমত। কিন্তু ময়নার মুখের উপর কথাও বলতে পারে না। কিছু বলতে গেলেই ময়নার চেহারায় ভীষণ পরিবর্তন। ভয় পাইয়ে দেয় রহমতকে। বাধ্য হয়ে তাকে তার নিজের ইচ্ছের কথা গোপন রাখতে হয়। বাচ্চাকে নিয়ে স্বামী স্ত্রী মশগুল থাকে সব সময়, তাই খেয়াল করে না ময়নার ঝকঝকে চোখে হঠাৎ করেই ঝলসে ওঠা পৈশাচিক দৃষ্টি। তবে একটা ব্যাপার সবাই খেয়াল করলো, রহমত কেমন দিন দিন শুকিয়ে যাচ্ছে। তার সেই আগের পেশিবহুল শরীর আর নেই। রহমত নিজেও বুঝতে পারছে সে তার আগের শরীর আর নেই। দিনরাত মাথা ঘোরে, কিছু খেতে ইচ্ছে করে না, সারাক্ষণ দুর্বল লাগে। ডাক্তার দেখেও কোনো লাভ হলো না। ভালো ভালো খাবার খেয়েও ধীরে ধীরে তার শরীর শক্তিহীন হয়ে পড়তে লাগলো। 6 মাসের ছেলেটি রহমতের বেশ নাদুস নুদুস হয়ে উঠেছে। মার আদর যত্নে বাচ্চাটি যেন একটা পাকা টুসটুসে আপেল। এতদিনের বঞ্চিত বাবা মার ঘরে যেন এক টুকরো চাঁদ এসে পড়েছে।
বেশি দিন অবশ্যই চাঁদের টুকরো তাদের বুক জুড়ে থাকে না। এক কাল রাত্রে সব শেষ হয়ে যায়। সেদিন রহমতের ময়নার ঘরে শোবার পালা, তাই বড় বউ একাই বাচ্চাকে নিয়ে দরজা বন্ধ করে ঘরে শুয়ে পড়ে। সাধারণত মা রাত জেগেই থাকে। বাচ্চাকে দুধ খাওয়াতে হয়, ভেজা কাঁথা বদলে নিতে হয়, কিন্তু আজ শোবার সঙ্গে সঙ্গে যেন ঘুমের চোখ জড়িয়ে আসে। কোনোদিনও এমন হয় না। আজ কেন এমন হচ্ছে কিছুতেই বুঝে উঠতে পারে না বড় বউ। অনেক চেষ্টা করে জেগে থাকবার, কিন্তু ঘুমে যেন দু চোখ জড়িয়ে আসতে চায় তার। অনেক কসরত করার পর মাঝরাতের দিকে একবার বড় বউ ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙে শেষ রাতের দিকে। অভ্যাস মতোই বাচ্চাকে দুধ খাওয়াতে গিয়ে দেখতে পায় বাচ্চা নেই। ধর্মর করে উঠে বসে বড় বউ। এ কি, তার বুকের ধন তো নেই। পাগলের মতো খুঁজতে থাকে বড় বউ। খেয়ালও করে না ঘরের দরজাটা খোলা। শেষমেশ ঘর থেকে ছিটকে বেরিয়ে এসে পাগলের মতো বুক ফাটা আর্তনাদ করে ওঠে বড় বউ। রহমত ছুটে আসে, গ্রামের লোকও ছুটে আসে। আসে না কেবল ময়না, সে তখনও তৃপ্ত মনে মনের সুখে ঘুমে আচ্ছন্ন। বাড়ির মধ্যে না পেয়ে গ্রামের লোকেরা এদিক ওদিক খুঁজতে বেরিয়ে পড়ে। শেষে সেই জঙ্গলেই পাওয়া যায় বাচ্চাটাকে। না, বাচ্চাকে নয়, বাচ্চার হাড়গোড় আর মাথার খানিকটা অংশ বিশেষ। পাগল হয়ে যায় রহমত আর তার বউ। ময়নার কান্না সবাইকে ছাপিয়ে যায়। ক্ষিপ্ত হয়ে ওঠে সবাই। এর একটা বিহিত করতেই হবে। রহমতের অবস্থা শোচনীয়, তাই গ্রামের কয়েকজন মুরব্বী ভালো একজন ওঝার সন্ধানে বেরিয়ে পড়ল। বিশেষ কাউকে ওরা কিছু জানালো না, কারণ একটা জিনিস ওদের কাছে স্পষ্ট যে ওদের মাঝেই লুকিয়ে আছে সেই অশুভ শক্তি যে এত বড় সর্বনাশ করেছে। ওঝার কাছে যাবার ব্যাপারটা 10 জনের মধ্যে প্রচার হয়ে গেলে সাবধান হয়ে যেতে পারে সবাই। তাই গোপনীয়তা বজায় রেখে কয়েকজন মিলে বেরোলো ওঝার সন্ধানে। মন দিয়ে সব ঘটনাটা শোনার পর ওঝা কিছুক্ষণ গম্ভীর হয়ে চোখ বুজে বসে থাকে। তারপর জিজ্ঞেস করে ওদের গ্রামে কিছুদিনের মধ্যে কোনো নতুন মানুষ এসেছে কিনা। ময়নার কথাটা জানতে গিয়ে ওদের একজনের মনে পড়ে গেল, গ্রামের কে একজন যেন বলেছিল রহমতের ছোট বউ গ্রামে আসার পর থেকেই এইসব ঘটনা শুরু। কিন্তু তখন কেউ পাত্তা দেয়নি, এই ভেবে যে ওর দ্বারা এসব ঘটলে তো কবেই ধরা পড়ে যেত। তাছাড়া রহমতই তো সয় ওর কাছে। এখন বউটির কথা উল্লেখ করায় ভয়ে ওঝা যা বলল তাতে ওদের ভয়ে বুকের রক্ত যেন হিম হয়ে গেল। চিন্তিত মুখে ওঝা জানায় তাদের গ্রামটি এখন সাংঘাতিক একটা বিপদের মধ্যে আছে। ময়না কোনো মানবী নয়, অত্যন্ত খারাপ ধরনের এক পিশাচিনী। প্রথমে রহমতকে কবজা করেছে, তারপর আন্তরিক ব্যবহার দিয়ে গ্রামের মানুষের বিশ্বাস অর্জন করে নিজের উপসী পেট ভরিয়েছে। রাতের বেলায় অশুভ প্রভাব বিস্তার করে সবাইকে গভীর ঘুমে আচ্ছন্ন করে একের পর এক পশু সাবার করছে। রহমতের শক্তিহীন হবার কারণও ওই ডাইনির সঙ্গে মিলিত হওয়া। শুকিয়ে যাওয়া গলা দিয়ে কোনো রকমে আওয়াজ বের হয় ওদের। এর থেকে পরিত্রাণের উপায় কি জানতে চায়। তখন মলিন চোখে ওঝা জানায় তার সীমিত শক্তিতে এত বড় অশুভ ক্ষমতার মুখোমুখি হওয়া সম্ভব নয়। সেই গ্রামে পা দেওয়ার সঙ্গে সঙ্গে পিশাচটি টের পেয়ে যাবে। তাতে নিজের তো বটেই, গোটা গ্রামের আর একটি মানুষেরও অস্তিত্ব থাকবে কিনা সন্দেহ। মাথা নিচু করে কিছুক্ষণ চিন্তা করার পর ওঝা জানালো উপায় একটা সে বের করেছে, তবে সেটা একমাত্র রহমতই পারবে। রহমতকে এখানে তার কাছে নিয়ে আসতে হবে, তবে খুব সাবধান। এমন কোনো আচরণ যেন ওরা না করে যাতে ময়নার মনে কোনো রকমের সন্দেহ জাগে। রহমতকেও চট করে কিছু বলা যাবে না, ও বিশ্বাস করবে না। ওকে কৌশলে এখানে নিয়ে আসতে হবে। দেরি করা চলবে না কিন্তু কোনো মতেই। মনের মধ্যে নিদারুণ ভয় নিয়ে ওরা রহমতের বাড়ি আসে। ময়না তখন রহমতের কাছেই দাঁড়ানো। ভুলেও ওর দিকে তাকালো না ওরা। হাসি মুখে ওরা রহমতকে ওদের সাথে একটু বেরিয়ে আসার জন্য অনুরোধ করে। বেরিয়ে এলে মনটাও খানিকটা ভালো হবে। ওদের মধ্যে একজন এবার ময়নার দিকে তাকিয়ে বলে, ছোট বউ,
রহমতকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। সারাদিন ধরেই তো ঘরে বসে আছে। বাইরের খোলা হাওয়ায় বেরিয়ে এলে মনটা খানিক হয়তো ভালো হয়ে যাবে। হাসি মুখে সায় দেয় ময়না। ওর কাছ থেকে সরে এসে খানিকটা স্বস্তি বোধ করে সবাই। সব শুনে রহমত আতঙ্কে যেন পাথর হয়ে যায়। এই সরল সুন্দর মেয়েটা একটা পিশাচিনী, এ কথা মনে হতেই গায়ে কাঁটা দিয়ে ওঠে তার। এর সাথেই রাতের পর রাত সে কাটিয়েছে। ওঝার কাছে যাওয়ার পর ওঝা বলে, বাবা, তুমি যদি ভয় পেয়ে যাও তাহলে তো তোমার পরিবার সহ গোটা গ্রাম শেষ হয়ে যাবে। আর কেউ নয়, একমাত্র তোমার হাতেই আছে সবার প্রাণ রক্ষার উপায়। তাছাড়া ছেলের মৃত্যুর প্রতিশোধ নেবে না তুমি? ছেলের কথায় প্রাণপণে নিজেকে সংযত করে রহমত, তারপর বলে, বলুন কি করতে হবে? হাসি মুখে ওঝা বলল, না, আর কাউকে নয়, একমাত্র তোমাকেই জানাবো কি করতে হবে। আর কারো জানা চলবে না, তাতে বিপদ বাড়বে। এরপর ওঝা আড়ালে ডেকে নিয়ে গিয়ে রহমতকে সব বুঝিয়ে দেয় কি দিয়ে কি করতে হবে আর কি না করতে হবে। ওকে কিছুটা পানি পড়া খাইয়ে দেয়, যাতে ওর মনে ভয়ের প্রভাব না থাকে, মনের জোরটা বজায় থাকে। ওকে স্বাভাবিক থাকতে হবে, না হলে সব শেষ। ওকে এও বলে দিল কাজ হয়ে গেলেই যেন ওঝার কাছে চলে আসে। তারপরের কাজটা ওঝাই করতে পারবে। রাতের খাবার দাবার পর পানি চিবোতে থাকে রহমত। ময়না এসে ঘরে ঢোকে। ওকে দেখে রহমত হাসি মুখে বলে, কি ব্যাপার ময়না পাখি, শুতে যাওনি এখনো? কিছু বলবে? অবাক হয়ে ময়না দাঁড়িয়ে থাকে আর বলে, কি ব্যাপার মানে? শুতে এলাম এখন তোমার কাছে, আর তুমি ব্যাপার কি জানতে চাইছো? ময়নার চেয়েও বেশি অবাক হয় রহমত। অর্থপূর্ণ হাসি হাসে রহমত, বলে, কি, গতকাল শুয়েও মন ভরেনি, তাই আজ ভুলে যাবার ভান করে শুতে এসেছ? দেখো ছোট, বড় বউয়ের মনটা ভালো নেই, ওকে আজ আমার কাছেই শুতে দাও। কাল তো তুমি শুলে। রেগে আগুন হয়ে যায় ময়না আর বলে, কিছুতেই আমি কাল শুইনি এখানে। ভুলবো কেন? মিথ্যা বলছি আমি? রাগ রাগ মুখ করে এবার রহমত বলে, না, সবার সাথে তুমিও এবার পাগল হয়ে গেলে দেখছি। কাল কত রাত পর্যন্ত জেগে আমার সাথে গল্প করলে, আমার মন ভালো করবার জন্য কত কি না করলে। হাট থেকে লাল চুড়ি আনতে বললে, তোমায় নিয়ে একদিন দূরের নদীটা থেকে ঘুরে আনতে বললে, আর এখন সব ভুলে বসে আছো? না ছোট, বড় বউকে আজকে একটু সুযোগ দাও। অনেকক্ষণ চেয়ে থাকে ময়না রহমতের দিকে আর বলে, সত্যিই বলছো তুমি আমি শুতে এসেছিলাম কাল? রহমত করুণ মুখ করে বলে, তুমিও যদি এই সময় আমায় ভুল বোঝো তাহলে আমি কার কাছে যাব? বড় বউ তো পাগল হয়েছে, এখন তুমিও যদি আমায়। এবার কিছুটা যেন শান্ত হলো ময়না। মনে মনে সে ভালোই জানে কাল সে এখানে শুতে আসেনি এবং রহমতও মিথ্যা বলছে না। নিশ্চয়ই তার মতো অন্য কিছু রহমতের ওপর নজর দিয়েছে। তাই ছুটে এসে রহমতের হাত ধরে বলে, জলদি ওঠো, চলো আমার সাথে। অবাক হয় রহমত, অবশ্য মনে মনে পুলকিত হয়। বুঝতে পারে ওদের সেই আকাঙ্ক্ষিত ক্ষণ উপস্থিত। এ সময় কোনো রকমেও ভুল করা চলবে না। বেজার মুখে বলে, কোথায় যাব এই রাতের বেলায়? কাল সকালে যেও যেখানে খুশি। তখন ময়না বলে, দেরি করো না, ভরসা রাখো আমার উপর, চলো আমার সাথে। বলতে বলতে ময়না স্বামীকে টেনে হিঁচড়ে প্রায় ঘরের বাইরে বের করে নিয়ে আসে। তখন রহমত বলে, আরে দাঁড়াও দাঁড়াও, কাপড়টা সামলাতে দাও, বড় বউকেও তো একটা খবর দিয়ে আসি। কিন্তু তাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে ময়না তার হাত ধরে ঝড়ের বেগে ছুটে চলে। কত গ্রাম জঙ্গল নদী পার হয়ে ছুটে চলেছে। রহমত কিছুই বুঝতে পারে না। শেষে একটা গভীর জঙ্গলের সামনে এসে থামে ময়না আর বলে, সামনে ওই পাথরটা ধরে এগিয়ে যাও, ডাইনে বাঁয়ে কোথাও থামবে না। কিছু দূর চলার পর একটা খুব প্রাচীন বটগাছ দেখতে পাবে। সেটা বাঁ দিকে রেখে মোড় নিয়ে আবারও কিছুটা এগোলে আর একটা বটগাছ দেখতে পাবে। সেই গাছটার চারধারে অনেক লতা গাছ দেখতে পাবে, সেগুলো থেকে অদ্ভুত একটা গন্ধ বেরোয়। সুতরাং চিনতে
অসুবিধা হবে না। সেই লতাগুলোর একটা শিকড় শুদ্ধ তুলে নিয়ে এসো। রহমত ভয় পাবার ভান করে বলে, এত রাত্রে আমি ওই অন্ধকার জঙ্গলের রাস্তায় যাব কি করে? আর ভয় করছে, তুমিও চলো আমার সাথে। তখন ময়না বলে, না না, আমি যেতে পারবো না, ভয়ের কিছুই নেই, তুমি যাও। ময়নার দিক নির্দেশনা মতো গিয়ে রহমত লতা গাছগুলোর সন্ধান পেয়ে যায়। অপূর্ব সুন্দর সুঘ্রাণ আসছে ওইগুলো থেকে। একটা নয়, দুই হাতে যতগুলো পারে অনেকগুলো লতা গাছ শিকড় শুদ্ধ তুলে নেয় রহমত। তারপর জঙ্গলের বাইরে এসে ডাকতে থাকে ময়নাকে। প্রায় 50 গজ দূর থেকে ময়নার সাড়া আসে। তখন রহমত বলে, আগে এসে দেখো তো ঠিক জিনিস এনেছি কিনা। তখন দূর থেকে ময়না বলে, হ্যাঁ হ্যাঁ, ঠিক জিনিসই এনেছ। তুমি আমার এত কাছে এসো না, চাঁদের আলো আছে, তুমি আমার পেছনে পেছনে এসো। দূর থেকে চেঁচিয়ে ময়না বলে কথাগুলো। রহমত আরেকটি কাজ করেছিল ওঝার কথা মতো। বড় বউকে এক ফাঁকে বলে রেখেছিল সে যেন রাতের বেলায় খেয়াল রাখে ময়নার সঙ্গে তাকে বের হতে দেখলেই যেন গ্রামের সীমানায় চলে যায়। সেখানে ওঝা সহ সমস্ত গ্রামবাসী উপস্থিত থাকবে। তাই করেছিল বড় বউ। ওদের বেরিয়ে যেতে দেখেই বড় বউ গ্রামের সীমানায় চলে গিয়েছিল। ঘরে এসেই ময়না ভেতর থেকে খিল দিয়ে দেয়। কি হলো জানতে চাওয়ায় ময়না ভেতর থেকে রহমতকে জানায়, লতাগুলো তফাৎ করে অন্য ঘরে রেখে এসো। এক মুহূর্ত দেরি না করে রহমত দৌড়াতে থাকে গ্রামের সীমানার উদ্দেশ্যে। ওকে দেখেই ওরা বুঝতে পারে তার উদ্দেশ্য সিদ্ধ হয়েছে। হাত পাতে তখন ওর দিকে আর বলে, দেখি কি পেলে। ওঝার হাতে লতাগুলো দেয় রহমত। সেগুলো দেখে হাসিতে মুখ ভরে যায় ওঝার। যাক, ওষুধ পেয়ে গিয়েছি, আর ভয় নেই। এখন বাকি কাজগুলো জলদি জলদি করতে হবে। তারপর কয়েকটা শিকড় শুদ্ধ লতা কয়েকজন লোকের হাতে দিয়ে ওঝা নির্দেশ দেয় গ্রামের সীমানার চার কোনায় যেন শিকড় সহ লতাগুলোকে ভালো করে পুঁতে দেয়। একটুও যেন দেরি না হয়, কারণ কারণ হাতে সময় খুবই কম। তারপর রহমত, বড় বউ আর গ্রামের অন্যান্য লোকেদের হাতেও একটু একটু করে লতা ছিঁড়ে দিয়ে নিজেও বাকিটা নিয়ে গ্রামের দিকে রওনা দেয়। ততক্ষণে গ্রামের সীমানার চারদিকে চার কোনায় লতাগুলো পুঁতে রেখে বাকিরাও চলে আসে। ওদিকে রহমতের আসতে দেরি দেখে ময়না দরজা খুলে এ ঘর ও ঘর খুঁজতে থাকে রহমতকে। তারপর বাইরে আসতেই দেখে রহমত সহ গোটা গ্রামের লোকজন উঠানে দাঁড়িয়ে। তাদের সাথে ওঝাকে দেখে বিকট চিৎকার করে ওঠে সে। পুরো ব্যাপারটা এবার সে বুঝে নেয়। সমূর্তি ধরে ছুটে আসতে থাকে ওদের দিকে। ওঝা একপাশে সবাইকে সরিয়ে দেয়। তারপর হেসে উঠে বলে, যাবি কোথায় শয়তানি, খেলা শেষ। এই বলে কিছুটা পরা পানি পিশাচিনীর গায়ে ছুঁড়ে মারে। বিকট চিৎকার করে ওঠে সে। তার আসল চেহারা দেখে অনেকে সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায়। কিছুটা দূরে দাঁড়িয়ে রহমত আর তার বউ এই অবিশ্বাস্য দৃশ্য দেখতে থাকে। খিলখিল করে হেসে ওঠে ডাইনিটা। তারপর ডাইনিটা বলে, মামুনি একটু পানি দিয়ে কতক্ষণ আটকে রাখবি আমায়? এই দেখ, শেষ হয়ে যাচ্ছে তোর পানির ক্ষমতা। এরপর আগে তোর ঘাড় মটকে রক্ত খাবো, তারপর ওই হারামির বাচ্চার, তার বউয়ের ঘাড় মটকাবো। এরপর এইসব শুনে ওঝা বলে, জানি তোর বদ বুদ্ধি আর ক্ষমতার কাছে আমি নিতান্তই বাচ্চা, কিন্তু নিজেকে শেষ করার উপায় তুই নিজেই করে রেখেছিস। আমায় শেষ করবি? দেখ কে কাকে শেষ করে। এই বলে ওঝার সঙ্গে থাকা লতাগুলো বের করে। সেগুলো দেখেই আর্তনাদ করে ওঠে পিশাচিটা। পলাতেও চেষ্টা করে, কিন্তু গ্রামের চারধারে রেখে দেওয়া লতাগুলোর প্রভাবে কোথাও যেতে পারল না। ওখানেই আবদ্ধ হয়ে রইল। ছোটাছুটি শুরু করে দিল ওখানেই। আর এদিকে ওঝা শুরু করলো তার কাজ। লতাগুলোকে একটা মশলায় ভরে উঠোনের মাঝখানে রেখে আগুন ধরিয়ে দিল।
ধীরে ধীরে সুগন্ধি ধোঁয়া বেরোতে লাগলো ওগুলো থেকে। ওদিকে পিশাচিনটাও বুঝতে পেরে ছোটাছুটি করতে লাগলো। আর কোনো লাভ হবে না, আর কোনো উপায় নেই। ধীরে ধীরে সেই ধোঁয়া ওটার গায়ে ছড়িয়ে পড়তেই সকলের চোখের সামনে মূর্তিমান বিভীষিকাটি মোমের মতো গলে যেতে লাগলো। বীভৎস চেহারায় ফুটে উঠতে লাগলো যন্ত্রণাময় অভিব্যক্তি। একসময় সব শেষ হয়ে যায়। ধোঁয়ার সঙ্গে গলে মিশে যায় পিশাচিনীটার শরীর। কোথাও আর কোনো চিহ্ন থাকে না। ওঝা বাকি লতা থেকে রহমত আর তার বউয়ের গলায় তাবিজ বাঁধিয়ে দেয়, আর বাকি লতা রহমতের বাড়ির মধ্যে পুঁতে রাখে। ওঝা জানায় তাদের গ্রাম এখন সম্পূর্ণ বিপদমুক্ত। তবে একটা বছর যেন রহমত সাবধানে থাকে। তাবিজ গলা থেকে খুলতে বারণ করে। হাটে গেলে বেশি দেরি করতে নিষেধ করে। ফিরতে সন্ধ্যা যেন না হয় জানিয়ে দেয়। গ্রামের লোকেদেরকেও সাবধান করে দেয় তারা যেন সন্ধ্যার সময় কোনো অপরিচিত কারো সঙ্গে কথা বলতে না যায়, অপরিচিত কাউকে গ্রামের ঠাঁই না দেয়। শান্তির ছায়া নেমে আসে রহমতের পরিবারে। বউয়ের কাছে চোখের পানিতে ভেসে মাপ চেয়ে নেয় সে। নিজের ভুল সে বুঝতে পারে। ঘর ভরা না হলেও এরপর 4টি ছেলে মেয়ে হয় বউয়ের। অতি সুখে ও শান্তিতে রহমতের স্ত্রী সন্তানাদিদের নিয়ে দিন যাপন করতে থাকে। তো এভাবেই দাদাজান ঘটনাটি শেষ করেছিলেন। আশা করছি ঘটনাটি ইমরান ভাইয়ের কণ্ঠে আমাদের লিসেনার্সদের অনেক বেশি ভালো লাগবে। তো লিসেনার্স, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমার এই ঘটনাটি কেমন লেগেছে। আপনাদের ভালো ভালো কমেন্ট পেলে আমি আগামীতেও এরকম ভয়ঙ্কর দুর্দান্ত ঘটনা লিখে পাঠাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হৃদয় হাসান ভাই। ধন্যবাদ ভাই, ধন্যবাদ এত সুন্দর একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। সত্যিই ভাই অসাধারণ একটি ঘটনা ছিল। রীতিমতো শরীরের লোমগুলোকে দাঁড় করিয়ে দেবে, মানে ভয়ের ফিলিংস কাকে বলে, পরিপূর্ণ ছিল আপনার ঘটনায়। ধন্যবাদ হৃদয় হাসান ভাই এত সুন্দর একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। ভাই আর একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আপনি পরবর্তীতে যখন ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন তখন আরেকটু চেষ্টা করবেন আরেকটু বানানগুলো একবার চেক করে দিতে, বা দাড়ি কমা এগুলো ঠিকঠাক থাকলে ঘটনাগুলো আরো সুন্দরভাবে রিড করা সম্ভব হয়। তো ওভারঅল ভাই অনেক সুন্দর ছিল আপনার স্টোরিটা। ডিয়ার লিসেনার্স, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো এই ছিল আজকের আয়োজন। আমি চলে যাওয়ার আগে আবারও আপনাদেরকে বলবো, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এর ফলে কিন্তু আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান সেই ক্ষেত্রে আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের ইমেল অ্যাড্রেসটি প্রিন্ট আপ করা আছে। সেখানে আপনারা আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো আমি ইমরান এইচ খান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন আর দুর্দান্ত ভয়ঙ্কর কোনো এক ঘটনা নিয়ে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, ভূত আড্ডার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।